আসসালামু আলাইকুম। দেখো তো আজকে তোমাদের সিকিউ টপিকগুলো আর একটু ভালো মতন বুঝাই দিতে চাইছিলাম, তো সে কারণে আর কি ক্লাসটা করানো। সো চলো করাই ফেলি। তো প্রথমে সিকিউ টপিক যেগুলো শেখা লাগবে এখানে লেখা আছে, সেই টপিকগুলো শিখে নিবা। আর এখানে খেয়াল করো যে ফ্যারাডের দুইটা সূত্র পড়তে বসে, দুইটা সূত্র মুখস্থ করে নেবে, ঠিক আছে? দুইটা সূত্রের মধ্যে একটা সূত্রে ম্যাথমেটিক্যাল টার্ম আছে, সেটা হচ্ছে ডাব্লু সমানুপাতিক কিউ। ডাব্লু মানে কি? ডাব্লু মানে হচ্ছে ভর বোঝাচ্ছে, সমানুপাতিক কিউ। কিউ মানে হচ্ছে প্রবাহিত চার্জের পরিমাণ। এবার দেখো তোমাকে এই এখন ফার্স্টে যে ম্যাথগুলো করাইতে হবে, 1 মিনিট। ওকে, তো ফার্স্টে যে ম্যাথগুলো করতে হবে তোমার, তার জন্য তোমার এই কিছু কিছু সূত্র লাগবে, ঠিক আছে? এই পেজে যতগুলো সূত্র আছে সেই সবগুলো সূত্র তোমাকে মুখস্থ করতে হবে। তো কীভাবে মুখস্থ করবো? অবশ্যই টেকনিক আছে, মানে টেকনিক ওয়াইজ মুখস্থ করতে হবে। তো চলো দেখে নিই কী টেকনিক আছে। তো ওই যে পড়ে আসলাম ফ্যারাডের একটা সূত্র, ডাব্লু সমানুপাতিক কিউ। আর কিউ মানে আমরা কি জানি? আমরা আগেই যখন থিওরিটিক্যাল ক্লাস পড়ে নিছি তখন আমরা সবাই জানছি যে কিউ ইজিক্যাল টু হচ্ছে আইটি, ঠিক আছে? তো আমি এই কিউ এর বদলে এখানে কিন্তু আইটি লিখতে পারবো। তাহলে জেডটা কোথা থেকে আসলো? এই সমানুপাতিক চিহ্ন উঠে যেয়ে জেড বসছে, ঠিক আছে? ইকুয়াল দিয়ে জেড বসছে। আর জেড মানে আমরা আরেকটা জিনিস পড়বো যে জেড ইজিক্যাল টু এম বাই ইএফ। তো জেডের মান আমি এম বাই ইএফ লিখলাম, আর আইটির জায়গায় আইটি। তো ডাব্লু সমানুপাতিক কিউ থেকে ডাব্লু ইজিক্যাল টু জেড আইটি, আর ডাব্লু ইজিক্যাল টু এম বাই ইএফ আইটি। তো এটার এই আইটির যে উপরে উঠাই দেয়, তাহলে ডাব্লু ইজিক্যাল টু এম আইটি বাই ইএফ। তো এই কয়টা জিনিস আমরা শিখলাম। এবার আসো, সবসময় যে পরীক্ষায় ডাব্লুর মান বা ভর দেওয়া থাকবে এটার তো কোনো মানে নেই, মাঝে মাঝে নাও দেওয়া থাকতে পারে। তখন আমরা কি করব? দেখো আমরা একটু আগে কী বললাম, ডাব্লু মানে হচ্ছে এম, ঠিক আছে? তাহলে এম, দেখো তো, বা হচ্ছে আণবিক ভর, বা আণবিক ভর না ডাব্লু মানে, ডাব্লু মানে মেনলি হচ্ছে ভর বোঝাইতেছে, ঠিক আছে? এম মানে আণবিক ভর। তো ডাব্লু মানে যেহেতু ভর বোঝাচ্ছে, তাহলে আমরা দেখো ভরের একটা ফিজিক্সের সূত্র পড়ে আসছি না? ভরের সাথে ঘনত্ব এবং আয়তনের কি সম্পর্ক? ভরের সাথে ঘনত্ব আয়তনের সম্পর্ক ছিল রো ইজিক্যাল টু এম বাই ভি। এখানে ফিজিক্সে আমরা যে এমটা পড়ছি, ওইখানে কিন্তু এমটা ছিল, ওইখানে কিন্তু এম মানে আণবিক ভর ছিল না, ওইখানে এম মানে কি? ওখানে এম মানে সাধারণ ভর বা ওজন, ঠিক আছে? তো এখন আমার এখানে ডাব্লু মানে সাধারণ ভর বা ওজন, তাহলে আমরা এই এম এর জায়গায় কি ডাব্লুটা বসাইতে পারি না? অবশ্যই বসাইতে পারি। তো এই এম এর জায়গায় যদি তুমি ডাব্লু বসাও, তাহলে তুমি ডাব্লুটা সাইডে রাখলে কী হবে? রো ভি, রো ইন্টু ভি। তাহলে আমি ডাব্লু ইজিক্যাল টু রো ইন্টু ভি লিখে ফেললাম। এবার দেখো পরীক্ষায় অলওয়েজ যে আয়তন দেওয়া থাকবে সরাসরি এমন না, মাঝে মাঝে তোমাকে আয়তন বের করতে হতে পারে। তো আয়তন ইজিক্যাল টু আমরা কি জানি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আর দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে ক্ষেত্রফল, আর উচ্চতাকে তুমি এল দিয়ে যদি প্রকাশ করো, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে হচ্ছে এ ধরলা, এরিয়া, ক্ষেত্রফল মানেই হচ্ছে এ, আর উচ্চতা মানে এল। তাহলে আমরা একসাথে লিখতে পারি রো ইন্টু এ গুণ এল, ঠিক আছে? তাহলে কি আসলো? ডাব্লিউ ইজিক্যাল টু রো ইন্টু এ গুণ এল। তাহলে ডাব্লিউ ইজিক্যাল টু আমরা কি লিখলাম? রো এ এল। আর এমআইটি বাই ইএফ, এমআইটি বাই ইএফ, মিড বাই ফি। আমি সংক্ষেপে বলি মিড বাই ফি। এই যে মিড, এমআইটি মিড, আর এফ ই ফি, মিড বাই ফি। ওকে, এটা আমি সংক্ষেপে বলি, তোমাদের যা ইচ্ছা বলো, বাট সূত্রগুলো মনে রাখতে হবে। তো কয়টা সূত্র পড়লাম? একটা, দুইটা, তিনটা, চারটা। ডাব্লিউ সমানুপাতিক কিউ, কিউর জায়গায় আইটি বসায় দাও, আর সমানুপাতিক ধ্রুবক তুলে যাও। আর এই যে যে জেডটা বসাইছে, এই জেডের নাম হচ্ছে আমাদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তো আমরা বলতে পারি ডাব্লিউ ইজিক্যাল টু জেড আই টি। ওকে, জেডের বদলে আমরা আরেকটা কথা লিখতে পারি এম বাই ই এফ। একটু পরে আমরা যে শিখবো জেডের বদলে আমরা কেন এম বাই এফ লিখলাম, একটু পরের ম্যাথে যেয়ে শিখবো, ঠিক আছে? এবার আসলে ডাব্লিউ ইজিক্যাল টু এমআইটি বাই ফি, আর ডাব্লিউ দেওয়া না থাকলে রো এ এল ইজিক্যাল টু হচ্ছে এমআইটি বাই ফি। ওকে, এবার দেখো কিউ ইজিক্যাল টু আইটি তো আমরা একবার পড়লাম, আবার আরেকটা সূত্র শিখবো যে কিউ ইজিক্যাল টু এন ই এফ। কী শিখলাম? এন ই এফ, ঠিক আছে? তো এনটা মানে কি? দেখো এনটা যদি আমি এই সাইডে রাখি, তাহলে আমি কিউ বাই ইএফ বসাতে পারি না, সেটাই বসেছি কিউ বাই ইএফ। আর দেখো কিউ মানে আমরা আরেকটা কথা জানি, কিউ মানে হচ্ছে আইটি। তো কিউ ইজিক্যাল টু আইটি বাই ইএফ বসালাম। দেখো তোমার 9-10-এর দিকে একটু লক্ষ্য করো, তখন একটা সূত্র জেনে থাকবে যে এন মানে কিন্তু আমরা জানতাম যে আয়তন বাই 22.4। আয়তনটা অলওয়েজ লিটারে হবে, তাই নিচে ছোট করে এল লিখে দিয়েছি। তারপর লিখছিলাম যে পরমাণুর সংখ্যা বাই এনে, নাম্বার অফ অ্যাভোগাড্রো, ঠিক আছে? আর এনের জায়গায় জাস্ট দুইবার এটা বসালাম, বাট এই ডান পাশে যা আছে তাই বসাই দিচ্ছি, ঠিক আছে? চাইলে তোমরা কিউ বাই ইএফও লিখতে পারো। এখন তোমরা বলতে পারো কিউ বাই ইএফ, তারপরে আইটি বাই ইএফ, এগুলো কখন লিখবো? ধরো যদি প্রশ্নে ডিরেক্ট কিউর মান দেওয়া থাকে, তখন তো আমরা হচ্ছে তোমার
কিউ ধরে বা প্রবাহিত চার্জ ধরে কাজ করবো। আর যদি তোমার আলাদা করে সময় বা আয়ের মান দেওয়া থাকে তখন আলাদা করে অ্যান্সার করতে হবে। এটা তোমার ক্ষেত্র বিশেষে ম্যাথমেটিক্স করতে যেয়ে তোমার বুঝতে হবে, ঠিক আছে? আর জেডের মান কি বললাম, জেড মানে হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এবার আসো এখানে আমি কি এঁকে দিচ্ছি, এই ডাব্লুটা এঁকে দিচ্ছি। এখানে মানে মেনলি আমি বুঝাইছিলাম যে হচ্ছে তোমার দুইটা তড়িৎদ্বার থাকলে একটা থাকে অ্যানোড ক্যাথোড। আর অলওয়েজ মনে রাখবা অ্যানোড মাঝে মাঝে ক্ষয় হয়, মাঝে মাঝে বৃদ্ধি পায়। বাট ক্যাথোড হচ্ছে অলওয়েজ ক্যাথোডে ভর জমা হয় বা সঞ্চিত হয়। সেজন্য আমি ক্যাথোডে একে এখানে সঞ্চিতর পরিমাণ দিয়ে দিচ্ছি, আর এখানে ডাব্লু লিখে দিচ্ছি, ঠিক আছে? আহামরি কোনো কিছুই বুঝায় নেই যে অনেক বেশি বুঝাইতে হবে, তো যতটুকু বুঝাইছে যতটুকু পড়াইছে ওটুকু পড়লেই হবে। দেখো এবার আসো একটু আগে যে বললাম তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক আর রাসায়নিক তুল্যাঙ্কের জন্য আমাদের আলাদা করে বুঝতে হবে বললাম না? তো চলো বুঝি। দেখো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক মানে কি বলছি, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক মানে বলছি হচ্ছে 1 কুলম্বে যতটুকু জমা হয় ততটুকু করে বলা হয় আমার কি, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, ঠিক আছে? আর রাসায়নিক তুল্যাঙ্ক মানে কি বলছি, রাসায়নিক তুল্যাঙ্ক মানে বলছি 1 ফ্যারাডে যতটুকু জমা হয় তাকে বলা হয় রাসায়নিক তুল্যাঙ্ক। বোঝা গেছে? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক মানে 1 কুলম্বে যতটুকু জমা হয়, রাসায়নিক তুল্যাঙ্ক মানে 1 ফ্যারাডে যতটুকু জমা হয়। তাহলে দেখো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জেডের মান জেড ইজিক্যাল টু হচ্ছে M/EF, আর রাসায়নিক তুল্যাঙ্কে ই এর মান হচ্ছে M ইজিক্যাল টু ME, ঠিক আছে? তাহলে চলো আমরা দেখে আসি ঐকিক নিয়মে করলে এই তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মান আর রাসায়নিক তুল্যাঙ্কের মান তোমরা কিভাবে বের করবে। ধরো কেউ যদি চায় যে সূত্র দিয়ে করব না, আমি হচ্ছে তোমার ঐকিক নিয়মে করব, এটা একজনের মন চাইতে পারে। আবার আরেকটা জিনিস মন চাইতে পারে, সেটা হচ্ছে মাঝে মাঝে ডিরেক্টলি তোমার হচ্ছে ইনডিরেক্টলি কিছু ম্যাথ আসে যে কতটুকু তড়িৎ প্রবাহ হচ্ছে বা কতটুকু জমা হচ্ছে, সেই ক্ষেত্রে তোমাকে ঐকিক নিয়ম করে ম্যাথটা বের করতে হবে। তো কখন কী নিয়ম করতে হবে চলো আমরা দেখে নিই। দেখো এখানে কি বুঝাইছি, এখানে ফার্স্টে যেটা বুঝবা সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, ঠিক আছে? এখানে বুঝাইছি জেড ইজিক্যাল টু IC, সরি 1 কুলম্বে যতটুকু জমা হয়। তাহলে ধরো আমি একটা ফার্স্টে আচ্ছা এখানে একটা জিনিস ভালো মতন খেয়াল করো, কি লিখছি, জমা হয়, জমা হয়। আচ্ছা জমা হয় মানে কি, জমা হয় মানে কি একটু আগে কিন্তু বলছি, জমা হয় মানে অলওয়েজ কোথায় জমা হবে, ক্যাথোডে জমা হবে। অ্যানোডে কোনো দিন বাপের জন্মেও কিছু জমা হয় না, কোথায় জমা হয়, সব কিছু ক্যাথোডে জমা হয় বা সঞ্চিত হয়। যেহেতু আমাদের বলছে জমা হয় তার মানে আমি যেই বিক্রিয়া দিয়েই করি না কেন, যদি আমাদের কখনো কোনো কিছুতে বলা হয় জমা হয়, তার মানে অবশ্যই সেটা কোথায় থাকে, কিসের জন্য প্রযোজ্য, ক্যাথোডের বস্তুর জন্য প্রযোজ্য। তো ধরো এই কপারটা যদি ক্যাথোডে থাকে তাহলে আমরা বুঝে নিব যে ক্যাথোডে হচ্ছে আমাদের, তার মানে এটাতে অবশ্যই কপারটা জমা হচ্ছে। তাহলে কপার 2+, কপার আয়ন কতটুকু থাকে, 2+ আয়ন, লাস্টে দুইটা অরবিটাল খালি থাকে, সরি দুইটা ইলেকট্রন খালি থাকে। তো কপার 2+, দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার পরমাণুতে পরিণত হয়েছে, কারণ সবাই নিষ্ক্রিয় থাকতে চায়, ঠিক আছে? আর কে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে, যার শেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন খালি থাকে সে ততগুলো ইলেকট্রনই গ্রহণ করতে চায়, ঠিক আছে? কপার অরবিটালটা ফার্স্টে একবার 2, 8, 8, 18 এভাবে করে এঁকে দেন দেখবা যে, বা 2, 8, 8, তো 1 থেকে 18 পর্যন্ত আলাদা ইলেকট্রন বিন্যাস, 18 পরবর্তীতে আলাদা ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে? তো ইলেকট্রন বিন্যাসটা ফার্স্টে তোমাদের শিখতে হবে। বাট এই যে ইউজুয়ালি নিকেল, অ্যালুমিনিয়াম, সিলভার, কপার, জিঙ্ক, এগুলো তো আর শিখা লাগে না, এগুলো তাড়াতাড়ি করতে করতে তারপরে হচ্ছে হাইড্রোজেন, মার্কারি, এগুলা এমনিতেই বোঝা হয়ে যায়, ঠিক আছে? তারপরে আয়রন, তো এগুলো আর আলাদা করে তোমার কক্ষপথ একে বের করা লাগে না। যে অ্যালুমিনিয়াম দেখলে চোখ বন্ধ করে বলে দেবে, অ্যালুমিনিয়াম যদি ক্যাথোডে থাকে তাহলে 3টা ইলেকট্রন গ্রহণ করবে, কপার যদি ক্যাথোডে থাকে তাহলে 3টা ইলেকট্রন গ্রহণ করবে, ঠিক আছে? কারণ ক্যাথোডে সব কিছু জমা হয়। তাহলে এবার দেখো কি, তো ধরো আমি কপার নিয়ে করছি, যেহেতু এখানে ম্যাথটা কপার দিয়ে করা আছে। তো ধরো বলা আছে ক্যাথোডে এতটুকু জমা হয়েছে, তাহলে কপার ক্যাথোডে যদি জমা থাকে তাহলে 1 ফ্যারাডে কপার জমা হয়েছে, তাহলে 1 ফ্যারাডে বিদ্যুৎ পরিবহন করলে কতটুকু কপার কত গ্রাম হবে বের করো। তারপরে বলতে পারি 1 কুলম্বে কতটুকু জমা হলে বের করো, ওকে? তাহলে দেখো কপার 2টা ইলেকট্রন গ্রহণ করে কপার 2+ হলে, এখন একটা জিনিস মনে রাখবা, যত মোল ইলেকট্রন গ্রহণ করে ফ্যারাডেও হয় ঠিক তত মোল। তাহলে এখানে যদি আমরা লিখতে পারি যে এখানে 2টা ইলেকট্রন গ্রহণ করেছে, তার মানে 2 মোল ফ্যারাডে, ঠিক আছে? এমন যদি কখনো কোশ্চেন হয় যে
অ্যালুমিনিয়ামে কত মোল ফ্যারাডে আছে, তাহলে আমরা কত বলবো? 3 মোল, 3 ফ্যারাডে। কপারে কতটুকু? 2 ফ্যারাডে। জিঙ্কে কতটুকু? 2 ফ্যারাডে। নিকেলে কতটুকু? 2 ফ্যারাডে। বোঝা গেছে? ওকে। তো 2 ফ্যারাডে বিদ্যুৎ মানে হচ্ছে কপারের আণবিক ভর। কপারের আণবিক ভর কত? 63.5 গ্রাম কপার। ঠিক আছে, অলওয়েজ মনে রাখবা ফ্যারাডে মানে হচ্ছে কোনো মৌলের আণবিক ভর বা পারমাণবিক ভরটাকে মেনলি বলা হচ্ছে কি? ফ্যারাডে বিদ্যুৎ। তার মানে ফ্যারাডে বিদ্যুৎ মানে কি? কত মোল ইলেকট্রন গ্রহণ করলো সেটাকে বলা হয় হচ্ছে ফ্যারাডে। আর এর আণবিক ভর কত সেটাকে আমরা ইকুয়াল দিয়ে লিখতে পারবো। ঠিক আছে, তার মানে 2 মোল মানে হচ্ছে 2 ফ্যারাডে বিদ্যুৎ আর 63 গ্রাম কপার। এবার যদি অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আসে তাহলে কি হবে? ফ্যারাডের সম্পর্ক যদি আমরা লিখতে চাই তাহলে 3 ফ্যারাডে বিদ্যুৎ ইজিক্যাল টু অ্যালুমিনিয়ামের আণবিক ভর কত? 23 গ্রাম অ্যালুমিনিয়াম। ওকে। এবার আমার যদি কোশ্চেন থাকতো এই ক্ষেত্রে তোমার 1 ফ্যারাডে বের করো, ঠিক আছে, ক্যাথোডে কপার পরমাণু জমা আছে, এক্ষেত্রে তুমি 1 ফ্যারাডে বের করো। তো তখন তুমি এভাবে করে 2 ফ্যারাডে বিদ্যুৎ দিয়ে এত লিখতা, তারপরে 1 ফ্যারাডে ইজিক্যাল টু এরকম করে লিখে দিতাম। এবার দেখো এটা ঐকিক নিয়ম করে বের করতাম, মানে 1 ফ্যারাডে ইজিক্যাল টু 63.5/2। এবার যদি বলতো যে 1 ফ্যারাডে না 96,500 কুলম্ব বের করো, একই কিন্তু অ্যান্সার হচ্ছে 63.5/2 লেখা আছে, এখানেও আমরা 63.5/2 লিখতাম অ্যান্সার। কেন? কারণ আমরা জানি 1 ফ্যারাডে মানে 96,500 কুলম্ব। এবার যদি আমাকে বলতো 96,500 কুলম্ব না 1 কুলম্ব বের করো, তাহলে আমরা ফার্স্টে লিখতাম যে 96,500 কুলম্ব মানে এতটা, তারপরে 1 কুলম্ব মানে 63.5/2 গুণ 96,500 গ্রাম এ। ঠিক আছে, 1 কুলম্ব বের করছি। তো এবার দেখো আমি তোমাদের যে জিনিসটা বুঝাইছি সেটা হচ্ছে আমি এখানে লিখছি কি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক মানে 1 কুলম্ব যতটুকু জমা হয়। আমাকে যদি বলতো কপারে 1 কুলম্বে কতটুকু জমা হয়, বা এটাও বলতে পারতো যে কপারে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত, দুইটা কোশ্চেন কিন্তু সেম। দেখো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কও যা 1 কুলম্বে যতটুকু জমা হয় সেটাও সেম জিনিস। তখন আমি কিন্তু ঐকিক নিয়ম করেও বের করতে পারতাম, তখন আমি কিন্তু জাস্ট সরাসরি সূত্র বসায়ও বের করতে পারতাম। আমার কাছে কথা হচ্ছে আমি সূত্র কখন বসাবো, কখন আমি ঐকিক নিয়ম করে বের করব। দেখো তোমার যদি বলে 1 কুলম্বে যতটুকু জমা হয় বের করো, তুমি চাইলে এটা দিয়ে বের করতে পারো, বাট এটা দিয়ে বের করলে দেখো 1টা 2টা 3টা 4টা স্টেপ তোমার পার হইতে হচ্ছে। আর যদি তুমি সূত্রে সরাসরি বসাও তুমি সরাসরি অ্যান্সার পাচ্ছ। তো আমাদের অবশ্যই আমরা সূত্রটাই প্রেফার করব, বাট কখন আমরা সূত্রটা বাদ দিয়ে আমরা ঐকিক নিয়ম করব সেটা একটু পরে দেখাচ্ছি। বাট তার আগে ঐকিক নিয়মও যে সূত্র যে সেম কথায় লেখা থাকে সেটা একটু বুঝাই দিই। দেখো 2 ফ্যারাডে বিদ্যুৎ মানে 63.5 গ্রাম কপার। এবার দেখো বলছে কি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জেড ইজিক্যাল টু তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক মানেই যা 1 কুলম্ব যতটুকু জমা হয় তা মানেও তা। তো ধরো তোমাকে প্রশ্ন যদি বলা হয় কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করো, বা এটাও বলা থাকতে পারে কপারে 1 কুলম্বে যতটুকু জমা হয়েছে সেটা বের করো, দুইটা কিন্তু একই কথা। তো দেখো 1 কুলম্বে যতটুকু জমা হয়েছে ঐকিক নিয়ম করলে কত আসে? 63.5/2 গুণ 96,500। ঠিক আছে, এখন ধরো এটা এরকম করে তুমি ঐকিক নিয়মে বের করলা, বাট তুমি যদি সরাসরি সূত্রে বসাইতে তাহলে দেখো কি হইতো, তাহলে হয়তো এম এম মানে কত? কপারের আণবিক ভর কত জানি 63.5, আর কপার অলওয়েজ 2 প্লাসে থাকে, তার মানে এই যে ইলেকট্রনের সংখ্যা কত হবে? 2 গুণ হবে, আর ফ্যারাডের সংখ্যা হবে 96,500। তাহলে দেখো এখানেও আমি সরাসরি সূত্র বসে এটা করতে পারছি, আর এখানে করলে আমার কতগুলো প্রসেসিংয়ের পর এটা করা লাগতেছে। বোঝা গেছে? এইটাই জাস্ট হচ্ছে তফাৎ। এবার আসলে রাসায়নিক তুল্যাঙ্ক মানেও যা 1 ফ্যারাডে যতটুকু জমা হয় তা মানেও তা। এবার যদি আমাকে বলতো যে কপারের রাসায়নিক তুল্যাঙ্ক বের করো, বা 1 ফ্যারাডে কতটুকু জমা হয় সেটা বের করো, তখন আমরা কি করতাম? তখন আমরা যে জিনিসটা করতাম, দেখো কপারের বলছে যে তাহলে আমরা চলো মান বসাই। কপারের ক্ষেত্রে এম এর মান কত? 63.5, আর কতটা ইলেকট্রন গ্রহণ হয়? 2টা। তাহলে দেখো এই যে 63.5 আর এই যে 2, আর এই যে 1 ফ্যারাডে মানে 63.5/2, দুইটা কিন্তু সেমই হচ্ছে। তাহলে আমরা সূত্রটাকে প্রেফার করছি। ঠিক আছে, এখন তোমরা বলতে পারো তাহলে আমরা কখন এই জিনিসটা প্রেফার, মানে এই ঐকিক নিয়মটা কখন প্রেফার করবো? আমরা তো এই নিয়মটাই প্রেফার করতে পারি যখন আমাকে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলতে পারে, বা 1 কুলম্বে যতটুকু জমা হয় 1 ফ্যারাডে যতটুকু জমা হয় সেটা বের করো, তখন আমরা এটাই করতে পারি। তাহলে আমরা কেন এই ঐকিক নিয়মটা শিখবো? দেখো আমরা কেন ঐকিক নিয়মটা শিখবো। ধরো তোমাকে বলা হইলো এখানে তো আমরা জানি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক মানে 1 কুলম্বে যতটুকু জমা হয়। আচ্ছা তোমাদের যদি বলতো 10 কুলম্বে কতটুকু জমা হয়, তোমার যদি বলতো 10 ফ্যারাডেতে কতটুকু জমা হয়,
বোঝা গেছে? ওকে। তো এই জিনিসগুলো করার জন্য আমাকে ঐকিক নিয়ম শিখতে হবে, ঠিক আছে? কেন দেখো, ধরো তোমাকে যদি বলতো 10 কুলম্বে কতটুকু জমা হয়, তো ফার্স্টে আমরা কি করতাম, 2 ফ্যারাডে বিদ্যুৎ মানে হচ্ছে এত, 1 ফ্যারাডে মানে হচ্ছে এত, ঠিক আছে? 96,500 কুলম্ব মানে হচ্ছে 1 ফ্যারাডে মানে যা, 96,500 মানেও তাই। তখন আমরা 1 কুলম্ব ইজিক্যাল টু এত বের করে নিতাম। তো এই যে জিনিসটা বেরোছে, 1 কুলম্ব মানে এত আর 10 কুলম্ব মানে কত, ঐকিক নিয়ম করে তখন বের করে ফেলতে পারতাম। আর একটা টেকনিক শিখাই, এরকম যদি আসে তখন কি করবা, এই জেডের সাথে জেডের মানটা বের করে তার সাথে 10 গুণ করে দিবা। কারণ 1 কুলম্ব মানেও যা, যেটা বেরোলো তার 10 গুণ, মানে 10 গুণ করে দিবা, এরকম করে করতে পারো, ঠিক আছে? তো চলো আমি তোমাকে একটা এমসিকিউ দেখাই যে কখন তুমি ঐকিক নিয়মটা ফলো করে তোমার করতে হবে। তার জন্য আমি তোমাকে এমসিকিউ দেখাই। দেখো এখানে লেখা আছে 27 গ্রাম অ্যালুমিনিয়াম জমা করতে কি পরিমাণ বিদ্যুৎ লাগে। আমি বলছি জমা টমার কথা থাকলেই ক্যাথোডের হিসাব নিকাশ চলে আসবে। আর হচ্ছে তোমাকে কি পরিমাণ বিদ্যুৎ লাগবে, মানে এখানে বিদ্যুতের একক কি, 9 কুলম্ব, নাই হচ্ছে তোমার হচ্ছে ফ্যারাডে। তার মানে অবশ্যই আমাকে এখানে তড়িৎ-রাসায়নিক তুল্যাঙ্কের ঐকিক নিয়ম বা রাসায়নিক তুল্যাঙ্কের ঐকিক নিয়ম দিয়ে করতে হবে ম্যাথটা। তো 27 গ্রাম অ্যালুমিনিয়ামে জমা করতে কি পরিমাণ বিদ্যুৎ লাগবে, জমা করতে বলছে আর কি পরিমাণ বিদ্যুৎ লাগবে। তাহলে দেখো অ্যালুমিনিয়াম যেহেতু 3+, আমরা লিখতে পারি না যে 3 ফ্যারাডে মানে 27 গ্রাম অ্যালুমিনিয়াম, ঠিক আছে? এটা তো আমাদের জানা কথা। তো 3 ফ্যারাডে মানে 27 গ্রাম অ্যালুমিনিয়াম। এবার দেখো আমাকে বলছে 27 গ্রাম অ্যালুমিনিয়াম জমা করতে কি পরিমাণ বিদ্যুৎ লাগে। আর আমরা তো আমরা তো একটা সূত্রই জানি যে যতগুলো ইলেকট্রন গ্রহণ করে এটা ইজিক্যাল টু হচ্ছে আণবিক ভর। তাহলে 27 গ্রাম অ্যালুমিনিয়াম। আর দেখো তাহলে এটা তো আমাদের অ্যান্সার তো আমাদের প্রশ্নে পেয়েই গেলাম যে তার মানে 27 গ্রাম অ্যালুমিনিয়াম মানে 3 ফ্যারাডে, তাহলে 3 ফ্যারাডে। বোঝা গেছে? এটা কিন্তু একটা বোর্ড কোশ্চেন। তো এভাবে করে আর কি হচ্ছে আমাদের কোশ্চেনগুলো আসে। সো এই পর্যন্ত বুঝলে খুবই ভালো কথা। চলো আমরা আসল ম্যাথে চলে যাই। দেখো এখানে লেখা আছে কপারের তৈরি অলঙ্কারের উপর 0.1 মিলিমিটার পুরু সোনার প্রলেপ দিতে 0.5 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ কত সময় ধরে চালনা করতে হবে। তার মানে কত সময়, মানে আমাদের টি এর মান বের করতে বলছে। সোনার ঘনত্ব 19 গুণ 10⁻³ কেজি মিটার কিউব এবং অলঙ্কারের প্রস্থচ্ছেদ 20 সেন্টিমিটার স্কোয়ার। আর সোনার তড়িৎ রাসায়নিক সমতুল, সমতুল মানে কি, ওই যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। আর দেখো একটু আগে যে বললাম যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মান যেটা বের হবে M/EF, ঠিক আছে? এই জেডের মান M/EF সেটাই বসাইছে। সো সোনার তড়িৎ রাসায়নিক সমতুল মানেই হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক, এটা দেওয়া আছে। এটা রুয়েট 19-20 আসছে। এবার দেখো আমার চাইছে কি কী কী দেওয়া আছে, আমার আয়ের মান দেওয়া আছে, এলের মান দেওয়া আছে, তারপরে সোনার পুরোতে রো এর মান দেওয়া আছে, প্রস্থচ্ছেদে এর মান দেওয়া আছে, জেডের মান দেওয়া আছে, আমার চাইছে সময়। তাহলে দেখো তো এই সব কিছু কিসের সাথে মিলে যাচ্ছে, এই সূত্রটার সাথে মিলে যাচ্ছে না? এর মান দেওয়া আছে, এল এর মান দেওয়া আছে, রো এর মান দেওয়া আছে, MITEF। তার মানে এখান থেকে আমাদের টি এর মানটা বের করতে হবে। তো এখান থেকে আমরা হচ্ছে ক্যালকুলেশন করে এখানে সব কিছু এনে টি এর মানটা বের করব। এবার আসো টি এর মানটা বের করার ক্ষেত্রে এ, রো, এল, তারপরে হচ্ছে ZIT এগুলোর এককটা আমাদের ঠিক রাখতে হবে। কেন? কারণ আমাদের সবসময় টার্গেট থাকবে যাতে টি এর মানটা সেকেন্ডে আসে। টি এর মানটা সেকেন্ডে আনতে হলে এই যে জিনিসগুলো আছে ডান পাশের জিনিসগুলোর এককগুলো ঠিক করতে হবে, এমন একক বসাইতে হবে যাতে সব এককগুলো কাটাকাটি হয়ে লাস্টে সেকেন্ড থাকে, কারণ টি এর একক কি, সেকেন্ড। তাহলে এল ইজিক্যাল টু দেওয়া আছে 0.1 মিলিমিটার, তাহলে 1 মিলিমিটার থেকে আমরা মিটারে নিলাম, ঠিক আছে? 10⁻³ মানে কত, 10⁻³ দেখো 0.1কে যদি মিলিমিটারে নিতে চাও তাহলে 1000 দিয়ে ভাগ করতে হয়, ঠিক আছে? এটা কিলাইয়া হাকায়া ডাকাত মারলে দেশে শান্তি মিলবে, ওটা থেকে তোমরা মনে রাখবা। তো এই 1000-রে যদি তুমি উপরে উঠাও তাহলে কত, 0.1 গুণ 10⁻³ মিটার, ঠিক আছে? মিলিমিটার থেকে মিটারে নিলাম। তারপর রোরে আমি 19 গুণ 10⁻³ কেজিতে, কেজিরে আমি কেজিতে রাখলাম। এখন বলতে পারো কেজিরে কেজিতে কেন রাখলেন? দেখো এটা একটা টেকনিক। রোটা উপরে আছে আর হচ্ছে তোমার রোটা যেহেতু উপরে আছে আর হচ্ছে তোমার দেখো জেডটা হচ্ছে নিচে আসছে, তাহলে এই কেজিটা আর এই কেজিটা কিন্তু এমনিতেই কেটে যাবে। এখন তুমি যদি কেজিরে গ্রামেও নাও, ঠিক আছে? আর যদি হচ্ছে তোমার
আর এই কেজিরেও যদি গ্রামে নাও তাও কিন্তু কাটাকাটিই যাচ্ছে, সেজন্য তুমি এই কেজিরে আর এই কেজিরে কাটার কোনো দরকার নেই। তো এটার কেজি মিটার কিউব আছে, মিটার কিউবে রাখলাম। এ হচ্ছে তোমার সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ারে নিলাম। জেড হচ্ছে তোমার কেজি পার কুলম্বই রাখলাম, আর হচ্ছে এটা শেষ। এবার দেখো আমি সব কিছুর একক বসাই। এখানে এ মানে হচ্ছে তোমার মিটার স্কোয়ার বসাইলাম। তারপরে হচ্ছে কেজি পার মিটার কিউব, তো কেজি পার মিটার স্কোয়ার মিটার কিউব লিখলাম, ঠিক আছে। এল মানে হচ্ছে মিটার, সেটা লিখছি। তারপরে জেড মানে হচ্ছে কেজি পার কুলম্ব লিখছি। আই মানে কত? আচ্ছা দেখো, আমরা সবাই একটা জিনিস জানি না যে কিউ ইজিক্যাল টু আইটি, তাহলে আই ইজিক্যাল টু কি? কিউ বাই টি। তাহলে কিউর মান মানে কি? কুলম্ব। আর টি যদি উপরে ওঠে তাহলে কি? সেকেন্ড। তো আমরা লিখতে পারি আইয়ের মান, আইয়ের দুইটা একক, একটা হচ্ছে অ্যাম্পিয়ার, একটা হচ্ছে কুলম্ব পার সেকেন্ড। তো এবার চলো, এবার এই সবগুলো একক কাটাকাটি করো, দেখবে সবগুলো একক কাটাকাটি করলে লাস্টে কি থাকে? সেকেন্ড থাকে, ঠিক আছে। সেকেন্ড থাকবে, তাহলে আমরা বুঝে গেছি যে আমাদের এভাবেই ম্যাথ করতে হবে। এই ম্যাথটা বুঝলে এটাও হচ্ছে তোমার ঠিক সেম প্রসেসেই করবা, লাস্টে হচ্ছে তোমার সেকেন্ডটা রাখতে হবে। বুঝে গেছে? আর এই ম্যাথের ক্ষেত্রে তোমার হচ্ছে এর ও এল জেডের মানটা মনে হয় দেওয়া নেই, ঠিক আছে। জেডের মান যেহেতু দেওয়া নেই, সেই জন্য আমাকে তোমার এম বাই ইএফ বসায় তারপরে হচ্ছে তোমার ম্যাথটা করতে হবে। আর এককটা তোমার সেকেন্ডে কীভাবে বসে সেই অনুপাতে হচ্ছে তোমার একক ধরতে হবে। ওকে, তো এই তো সেকেন্ড লেকচারটা একটু পরে আবার করাচ্ছি।